না, আর বেশি কথা বলবো না তিতির। তুমি খুব টায়ার্ড, রেস্ট ইন পিস তিতির, রেস্ট ইন পিস। সোম, এত বড় রাজারহাটে আমরা তিতিরকে আমরা কোথায় খুঁজে পাবো বলো তো? পুলিশের হেল্প নিতে হবে। পুলিশের থেকে হেল্প নিয়ে ওদের লিড নিয়ে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে হবে। হ্যালো হ্যালো, অফিসার বটব্যাল বলছেন? হ্যাঁ, আমি সোমরাজ ব্যানার্জি বলছি আমি মহাবিপদে পড়েছি, আপনার হেল্প লাগবে। তিতিরের ফোন নাম্বারটা একটু ট্র্যাক করতে হবে। কুশিতে জল দে, পঞ্চপ্রদীপ জ্বালা, ঠিক আছে? আর সব ঠিক আছে, এটা পুষ্পাঞ্জলি দিয়ে। ওমা, তুমি এখনো মন খারাপ করে আছো? আজকে একটা অঘটন ঘটে গেছে মা। আচ্ছা তুমি বলো, এর আগে কি কিছু হয়নি এরকম? এই তো তুমি কালই বলছিলে যে তোমার হাত থেকে ঠাকুরের গ্লাস পড়ে গেছিল। তাহলে তবুও তো মন খারাপ হচ্ছে। এই যে এত সুন্দর করে ঝুলনের সবকিছু সাজানো হয়েছে, অথচ দেখো বাড়িতে কেউ নেই। কিভাবে যে পুজোটা করবো সেটাই বুঝতে পারছি না। মন খারাপ করো না মা। দাদা ফোন করেছে, ভিডিও কল। এনা মা, কথা বলো। বাবা, মা, পুজো শুরু হয়নি? আমাকে কেউ ফোনে পুজো দেখালে না? ঠাম্মি, আমাকে কিন্তু দেখাতেই হবে। বিয়ের পর প্রথম ঝুলন আর আমি মিস করে গেলাম। আচ্ছা আচ্ছা, আমি দেখাচ্ছি। দাদা আপনিও দেখুন, দাঁড়ান আমি ব্যাক ক্যামেরাটা অন করি। এই দেখুন, এই দেখো দোয়েল, ঝুলনের সব কিছু পুতুল টুতুল সব সাজানো হয়েছে। চলো এবার ঠাকুর দেখবে, ঠাকুর কি করে সাজানো হয়েছে। বাহ, এ তো দেবী যেমন সাজাতো সেরকম সাজানো হয়েছে। দেখুন না দাদা, বাড়িতে কেউ নেই, মার তাই খুব মন খারাপ। সোম, তিতির, দিদি কেউ বাড়িতে নেই, তাই আমরা পুজো করতে পারছি না। মার মনটা বড্ড খারাপ হয়ে আছে। মালিনী আন্টিকে এক্ষুনি ফোন করে দেখতে হবে মালিনী আন্টি কোথায় আছে। দেরি হয়ে গেলে খুব চাপ। পুজোর দিন সন্ধেবেলা তিনজনেই বাড়িতে নেই, কোথায় গেছে? তাহলে আমি যে বিপদের আশঙ্কা করেছিলাম সেরকম কিছু ঘটছে না তো? রাজারহাট তো এসে গেলাম, কিন্তু এটা এত বড় জায়গা, আমরা খুঁজবো কি করে? এদিকে পুলিশও কোনো রকম লিড দিতে পারছে না। বাবাও এর মধ্যে আবার ফোন করছে।
তিতিরকে ফিরে না পাওয়া পর্যন্ত আমি কাউকে ফেস করতে পারবো না। আপনি একটু বসুন তো, আমি আসছি। ভেবেছিলাম ওদের দিয়েই পুজোটা উৎসর্গ করব। আচ্ছা বড় বৌমা, তুমি জানো ওরা কোথায় আছে? জানো? মা মা ওরা কি আমাকে বলে কিছু কিছু বলে যায় নাকি? নিশ্চয়ই ব্যস্ত আছে নিজের নিজের অফিসে, নিজের নিজের কাজে। দেখুন না, ফোন ধরারও সময় পাচ্ছে না। আপনি কেন চিন্তা করছেন? ওরা ঠিক সময় মতন চলে আসবে। হ্যাঁ, আরে পুরুত মশাই, পুজোটা শুরু করুন। পুজোর লগ্ন তো পেরিয়ে যাচ্ছে, আর দেরি করবেন না। সবিতা, শ্রেয়া, মা, তোমরা শাক বাজাও, হলুদ দাও, লেটস সেলিব্রেট। কৃষ্ণ বলে আমার রাধা বদন তুলে যাও, আর রাধা বলে কেন মিছে আমার জ্বালাও, মরি নিজের জ্বালায়, মরি নিজের জ্বালায়। এই তো এসে গেছি দিদি, এবার নামতে হবে। আস্তে আস্তে নামো, আস্তে আস্তে নামো, আস্তে আস্তে, সাবধানে। সোম শোনো, তিতির প্রচন্ড জেদ করলো বলে ওকে বাড়িতে নিয়ে আসতে বাধ্য হলাম, কিন্তু ওর কিন্তু প্রচুর ব্লাড লস হয়েছে। তুমি বাড়িতে একটা ডক্টর ডেকে ওর ট্রিটমেন্ট করিও, ঠিক আছে? হ্যাঁ, সে তো করবোই, আর তার উপর আপনি তো আছেনই। আস্তে, সাবধানে। না, আমি তো ভেতরে যেতে পারবো না। হ্যাঁ, কিন্তু আমি যদি সবটা সামলাতে না পারি, আর তাছাড়া আপনি যাবেন না কেন? এই প্রশ্নের উত্তর আমি তোমায় দিতে পারবো না সোম। উনি এভাবে কেন ফিরবেন? উনি ফিরলে রানীর মতো ফিরবেন। আপনি কেন ওনাকে জোর করছেন সোমরাজ বাবু? আজকে ঝুলনের দিনে ম্যামের বাড়িতেও তো রাধাকৃষ্ণের পুজো আছে, আর এখন আমাদের সঙ্গে গেলে তো ওনার দেরি হয়ে যাবে। পুজোর মানত করা আছে। এই একদম চুপ, একটাও বাড়তি কথা না। বেশ, ঠিক আছে, আপনি আসুন। আমি ফোন করে খোঁজ নেব, কেমন? হ্যাঁ হ্যাঁ, আপনি আসুন ম্যাম, সাবধানে। তুমি সাবধানে থাকো। হ্যাঁ, এসো, সাবধানে। এই তো আমার শ্বশুর বাড়ি। আমার আর সুজয়ের সংসার, আমার সোম, আমার তিতির 23 বছর বাদে আবার এখানে আসতে হলো আমাকে। এই 23টা বছরে কত কিছু বদলে গেছে, কত নতুন পরিচয় হয়েছে, যেগুলো আমার পাওয়ার কথা ছিল, সেগুলো আজ অন্য কারো। কৃষ্ণদা করে সাজিয়ে দাও না মা।
মেয়ে রক্তাক্ত অবস্থায় মাকে জড়িয়ে ধরেছে, আপনিও জড়িয়ে ধরুন, নাহলে লোকে আপনার মুখোশটা জেনে যাবে। আমাকে দেখে খুব অবাক হচ্ছে না মালিনী ব্যানার্জি? আসলে খেলাটা এত জমে গিয়েছিল, মাঠ ছেড়ে যেতে মন করল না, তাই ফিরে এলাম। আজকে একটা জিনিস আমার কাছে খুব পরিষ্কার হয়ে গেছে, আপনি যেই কাজটা করেছেন সেটা দুঃসাহস থেকে নয়, ভয় থেকে। আপনি এই 23 বছর ধরে যে সাম্রাজ্যটা গড়েছেন, সেই সাম্রাজ্যটা আমি এক মুহূর্তে ধ্বংস করে দিতে পারি। সেই ভয়, তাই না? ছি 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 ছি, ঢের বলছেন কেন শাশুমা? আপনি ঠিকই বলেছেন। আসলে কি জানো তিতির, তুমি আমার সঙ্গে লড়াই করার যোগ্যই নও। চিরকাল ছেলে মানুষ আর বোকা বোকা রয়ে গেলে। সত্যি আমি একটু কাঁচা খেলোয়াড়, তাই আজ থেকে আমি হাত জোর করে আপনার পদতলে বসলাম। আপনি আমার শাশুমা থেকে আমার গুরুমা হলেন। আজ থেকে আপনার দেখানো পথে আমি আপনাকে মাত দেব। আমার কোন কথা আপনার খারাপ লেগেছে শুনি? বলবো না, দরকার নেই জানার। আগে বলুন, তারপর ওষুধ লাগাতে দেবো। বললাম তো দরকার নেই জানার, বলবো না। আমিও তাহলে ওষুধ লাগাতে দেবো না, পেকে পুজ হয়ে যাবে। যাক, বাবা বলে বলে সেটা আলাদা কথা, তাই বলে তুমিও বলবে? আপনার এই হাওড়া শিয়ালদা ব্যাপারটা না আমার একদম ভালো লাগে না। হয়তো হাওড়া যান, নয়তো শিয়ালদায় থাকুন, হয়তো বলুন নয়তো বলবেন না। ঠিক আছে, বাদ দিন। কি বলার কথা বলছেন বলুন, এবার বলুন। তুমি আমাকে গাধা বলেছিলে, আমার একদম ভালো লাগেনি। এভাবে কেউ বলে? ওলে বাবা রে, আমি আপনাকে কথা বলছি বলে আপনার খারাপ লেগেছে? আমার শুনতো না। আপনার সামনে তো কখনো বলিনি আমি। তুমি বাবাকে বলেছো, আমি সব শুনেছি। ও, আপনি আড়ে পাচ্ছিলেন। একদম কথা ঘোরাবার চেষ্টা করবে না। কোন ওয়াইফ তার হাজবেন্ডকে এরকম বলে শুনি? অল্প কাছে ডাকছি আর আগলে আগলে রাখছি, তবু হারাচ্ছি আবার। তাকে ছোবো ছোবো ভাবছি আর ছুঁয়ে পালাচ্ছি, ফের তাকে ছুঁতে যাচ্ছি আবার। অভিমান পিছু না, তাকে পিছু ফেরা, তার কানে। আপনি না মাঝে মাঝে কেমন একটা লস্ট হয়ে যান, আকাশের দিকে তাকিয়ে থাকেন, কি ভাবেন জানি না।
বেশ, আমি এবার থেকে আপনাকে আর কোনোদিন তৃতীয় সুর আর ষষ্ঠ সুর বলবো না। কি সুর? তুমি আমাকে গাধা বলার পর আবার হাতিও বললে? আরে বাবা, সুর বলিনি, সুর সুর। সারে গা, তৃতীয় সুর গা, আর ষষ্ঠ সুর ধা, গাধা বলবো না। আমি না হয় হাওড়া থেকে ঘুরে শিয়ালদায় আসি। চেপলার মতো দাঁড়িয়ে আছেন কেন? ডায়লগ বলুন। সোম, কি হয়েছে তোমার? কি শুন? তুমি মদ খেয়েছো সোম? হ্যাঁ। আর একটা কথা মনে রেখো, খাবার টেবিলে খাবার সময় ছাড়া চুপে মুখ খুলবে না। তুমি মুখ খুললেই তো কেলেঙ্কারি হয়, বুঝতেই তো পারছো। আমি বলছি যে তুলি, আমার পেটে যে বাচ্চা আছে তার থেকে মুক্তি পেয়ে আমি সুইজারল্যান্ড যেতে চাই। জানতাম তুমি ছাড়াবে, জানতাম। তোমার পেটে বাচ্চা মানে? ওই হলো আমার, মানে তোমার আমাদের। যাক বাবা, বুদ্ধি করে ম্যানেজ দিয়েছে তো। এই শোনো তুলি, এইসব বাচ্চা টাচ্চার থেকে মুক্তি পেয়ে চল আমরা সুইজারল্যান্ডে গিয়ে সেটেল করি। এটা কি আমার, মানে তোমার বাচ্চা নেওয়ার বয়স? সত্যি বলছো? শপিং ডাউন মিথ্যে কেউ বলে? তাও কিন্তু সোম, তোমার মুখ থেকে তো কোনো মদের গন্ধ বেরোচ্ছে না। তুলি দিদি পোকা হয়েও মাঝে মাঝে এমন বুদ্ধিমানের মতো কথা বলে ফেলে। এই তিতিরের যত আজগুবি প্ল্যান, সেই সমস্ত প্ল্যানে ফেসে গেলাম। এই সোম, এটা কি মদ গো? হ্যাঁ, ভালো মদ, জলটা বেশি তাই গন্ধ কম। এই তুলি, তোমার কাছে কোনটা বেশি ইম্পর্টেন্ট, গন্ধ নাকি সুইজারল্যান্ড? বাচ্চাটার উপরে ফোকাস করুন। সোম, তুমি জানো আমার কবে থেকে ইচ্ছে আমি সুইজারল্যান্ডে গিয়ে সেটেল হব। কবে যাবো সোম? বলো না, বলো না সোম, কবে যাবো? সোম বলো না, কবে যাবো? বলো না, চুপ করে আছো কেন? বলো না, বলো না সোম, বলো না কবে যাবো? বাচ্চাটা থেকে কবে মুক্তি পাবেন সেই জিনিসটা জানুন আগে, জিজ্ঞেস করুন বাচ্চাটাকে। দে দাও দাদা ভাই। আচ্ছা তিতির, তোকে কি উপহার দিই বলতো? তুই যে তোর নিজের বোন তুলি দিদির অন্যায়কে প্রশ্রয় না দিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস, এটাই আমার সব থেকে বড় উপহার। বিশ্বাস কর দাদা ভাই, এর থেকে বেশি আমার আর কিছু চাওয়ার নেই। সত্যি তুলিটা সত্যি মনে নেই যে আজকে রাখি আমাকে রাখি পড়ালো না। মানে ওর কাছে কোনো সম্পর্কে ম্যাটার করে না, যে মাথায় ভূত চেপেছে কে জানে। সে যেই ভূতি চাপুক না কেন, আমি কিন্তু একটা কথা প্রথম থেকে জানতাম, যে দাদা ভাই এরকম কাজ কখনো করতে পারে না। ও একেবারেই নির্দোষ। জানো তো দাদা ভাই, ছোটদা ভাইও না আমার সাথে একমত। আর এই তুলির মুখোশটা টেনে ছিঁড়ে ফেলার না খুব দরকার, তাহলেই ওর এই বদমাইশিগুলো বন্ধ হবে। আর সেটা একজনই পারবে, তিতির। হাতটা দে, সন্ধ্যা হাত দাও। হ্যাঁ
তোমরা দুজনে কিন্তু আর একে অপরের প্রতি কোনো ভুল বোঝাবুঝি রেখো না, সবসময় একসাথে থেকো, কারণ একসাথে থাকলে যে কোনো কঠিন পথও সহজ হয়ে যায়। ওরে বাবা রে, চারজন মিলিয়ে একেবারে জমিয়ে গপ্প হচ্ছে। হ্যাঁ ঠাম্মি, আমি দাদা ভাইকে আর বৌদি ভাই সোমরাজ বাবুকে রাখি পরাচ্ছিল। রাখি না? হ্যাঁ তো দিদু ভাই, রাখি তো নাচ জামাই কি খাবে বলো, তাড়াতাড়ি বানাই। ঠাম্মি, ব্যাপারটা কি বলো তো? কি? আমায় না অফিস যেতে হবে, বুঝলে তো, কাজ আছে। আসলে তিতিরের খবরটা শুনে চলে এসেছিলাম, আমি আরেকদিন এসে ভালো করে খেয়ে যাবো। ওরে বাবা রে বাবা, তোমরা শুধু কাজ আর কাজ, সব সময় তোমাদের কাজ। তুহিন, এত কাজ করা কিন্তু ভালো নয়। কে কাকে বলছে? আচ্ছা ঠাম্মি, আমি বেরোলাম। হ্যাঁ, বেঁচে থাকো বাবা, সুখী হও। আমার গিফট এদিকে আয়, আয় তাড়াতাড়ি তাড়াতাড়ি। তুই যেটা চেয়েছিলিস সেটা। আসছি। টাটা। মহৌষধি, এটা দিয়েই কেল্লা ফতে করবো আমি তুলি ম্যাডাম। ঠাম্মি, ওরা ভাই বোনে গল্প করুক না, তুমি আমার কাছে এসো, আমরা একটু জল খাবার বানিয়ে নিয়ে আসি ওদের জন্য। চলো, আমাদের একটু ইম্পর্টেন্ট কাজ আছে। আস্তে আস্তে, হাত পুড়ে যাবে, খুব সাবধানে। ঠাম্মি, এরকম সহজ করেই আমাদের কাজটা সেরে ফেলতে হবে, বুঝলে? আমাদের শুধু ময়দানটা ফাঁকা করে দিতে হবে। ঠিক। ঠাম্মি, আজকাল না আমার বড্ড টেনশন হচ্ছে, জানো তো? কেন? বাবা কিরকম অন্নপূর্ণা পায়েস হোটেলের দিকে বেশি ঝুঁকে ঝুঁকে যাচ্ছে না? হ্যাঁ, আমার বড় বৌমার হাতের রান্না মা অন্নপূর্ণার মতন। সেটা না খেয়ে আমার ছেলে যাচ্ছে কি বললে, অন্নপূর্ণা পায়েস হোটেল। আমার না কেমন চিন্তা হচ্ছে ঠাম্মি, ওই অন্নপূর্ণা পায়েস হোটেলে বাবার গার্লফ্রেন্ড টার্লফ্রেন্ড নেই তো? চোখ আর মুখ পুরি। কিন্তু তুমি বলো, নাহলে ওই স্টিলের টিফিন বক্সে করে কে তোমাকে তালের বড়া সাজিয়ে দেবে বলো তো? আর কোথায় জানো সব থেকে বেশি চিন্তার বিষয় ওটাই, মধ্যমগ্রাম চৌরাস্তায় আমি ইন্টারনেটে সার্চ করে দেখলাম। ওই অন্নপূর্ণা হোটেলের রহস্যটা কি? কে আছে ওখানে যে সুজয় বারবার ওখানে যাচ্ছে? আমাকে এক্ষুনি একবার খবর নিতে যেতে হবে। ম্যাডাম, আপনি এখানে দাঁড়িয়ে? শাশুমা, বড় বৌমা, তুমি কখন এলে? আমরা তো টেরই পাইনি তুমি এসেছো। তা তুমি এরকম লুকিয়ে আছো কেন মা? না মা, লুকিয়ে থাকার কি আছে? লুকিয়ে থাকবো কেন? না না, লুকিয়ে নেই। ম্যাডাম, আপনি জলখাবারে কি খাবেন? বড় বৌদি তো স্যান্ডউইচ বানাচ্ছে, সেটা খাবেন নাকি? না, আমি স্যান্ডউইচ খাবো না। আমার একটা জরুরি দরকার আছে, আমি তাহলে আসি। আমাদের রাস্তা পরিষ্কার পরিষ্কার। এবার এসো এসো এসো, স্যান্ডউইচটা বানিয়ে ফেলি। ও, এটা কি রে তিতির মেয়ে? বলছি, এটা হচ্ছে একটা ভেষজ পুরিয়া। আচ্ছা, যেটার কোনো সাইড এফেক্ট নেই, কিন্তু এই ভেষজ পুরিয়া খেলে বমি হয়, সব অ্যাসিডিটি বেরিয়ে যাবে। এইটা তো দিদি খাবে আর বমির মতো কল কল করে সত্যি বলে দেবে। ডাক্তার তো চলে গেছে, তো ডাক্তার বাবু কি ওষুধ দিল একটু দেখাও। না ঠাম্মি, ডক্টর সেরকম কোনো ওষুধ দেয়নি। বললো যে প্রেগন্যান্সির সময় এরকম হয়, বললো ওষুধ খাওয়া খুব একটা ভালো না, তো তাই খুব একটা কোনো ওষুধ। হ্যাঁ, ডক্টর একেবারে ঠিক কথা বলেছেন, ঠিক কথা। জানো তো দিদু ভাই, আমাদের সময়ে তখন একটা টোটকা দিত। হ্যাঁ, টোটকা। এই যে হজমি জল, এই টোটকা খেলে খুব আরাম পাবে। খেয়ে দেখো না দিদু ভাই,
তুমি ভালো হয়ে যাবে। হ্যাঁ খাও খাও, আমিও খেয়েছি দুবার। হ্যাঁ এই না খাও। যা দিচ্ছে খেয়ে নি, বমি করে করে তো অস্থির লাগছে। সত্যি যদি আরো বমি হয় তখন? দিদু ভাই ভালো লাগছে? একটু পরে বুঝবে আরাম হারাম। হ্যাঁ ইন্স্যুরেন্স অফিস? কোথায় যাচ্ছেন? হ্যাঁ ভেতরে যাব, দরকার আছে। দরকারের দরখাস্ত কোথায়? রতনদা শুন শুন শুন, আবার আপনি কাল রাতে নেশা ভান করে সাতটা তুমি এসির মধ্যে ঘুমিয়েছেন। তোমাকে বারণ করেছিলাম না? শান্তনু স্যার জানতে পেরে সাংঘাতিক খেপে গেছে কিন্তু। আর একদিন করলে চাকরিটা নট। ওরে বাবা, এই আর এরকম কোনোদিন হবে না। এই শান্তনু স্যারকে বলবেন না যেন, উনি চিৎকার করলেন আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে। প্লিজ 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 দাদা প্লিজ। ঠিক আছে, আর যেন না হয়। মালিনী ব্যানার্জি আর তুলি দিদিকে জব্দ করতে হলে আমার এই স্যারকেই লাগবে। বাহ, এই তো লক্ষ্মী মেয়ের মতন খেয়ে নিয়েছো। এখন কেমন লাগছে? ভালো ভালো লাগছে না? এই তো মুখটাই বলে দিচ্ছে। হ্যাঁ তাহলে আমি এখন যাই। আচ্ছা এই তো বৌমা। হ্যাঁ বৌমা এলে তো সর্বনাশ হয়ে যাবে। তাহলে আমি এখন কি করব? বুদ্ধি দাও ঠাকুর। বুদ্ধি এসে গেছে, বুদ্ধি এসে গেছে। তুলি দিদু ভাই, মা ওরে বাবা রে, তোমার জন্য একটা জিনিস এনেছি। এই দেখো, এইটা খেয়ে দেখো। আমার 3টে বাচ্চা তো, আমি 3 বার এইটা খেয়েছি। এটা খেতে না খুব সুন্দর। দেখো তুমি খুব আরাম পাবে। নাও খা। এটা বেশ ভালো খেতে। এটা কি ঠামনি? বেশ নোনতা নোনতা ভালো খেতে কিন্তু। নোনতা নোনতা গোমূত্র দিদু ভাই। এই সবিতা, সবিতা তাড়াতাড়ি আয়। সোম, তিতির কোথায় গেল? মা আপনি জানেন তিতির কোথায়? না তো। কি আশ্চর্য, একটা মেয়ে বাড়িতে নেই, কেউ জানো না সে কোথায়? তোমরা কি এটা বলতে পারবে যে ডাক্তার কখন এসেছিল? আর ডাক্তার বেরোলো কখন? ডাক্তার যাওয়ার কতক্ষণ পরে তিতির গেছে? তিতির কি ডাক্তারের পেছন পেছন? ওই ডাক্তারবাবু যখন বেরোলো ওরা রাখি পড়ছিল। হ্যাঁ তখন ডাক্তারবাবু বেরিয়ে গেছে, কিন্তু তিতির বউ তার অনেকক্ষণ পরে বেরিয়েছে। ও আর একটা কথা বৌমা, তুমি এই 7 সকালে কোথায় গেছিলে গো? আমি আর কোথায় যাব? আমি জাস্ট এমনি কাজে বেরিয়েছিলাম। তাহলে তিতির কোথায় গেল? শুন, তোমারও বলি হারি, তোমার বউকে তুমি একটু কন্ট্রোলে রাখতে পারো না? দিন দুপুরে যেখানে যাক বাবা, এই গাধা সোমরাজটা এখনো মনে প্রাণে বিশ্বাস করে তুলি ওর সন্তানের মা হতে চলেছে। আসুন তো, আপনাকে একবার চেক করি। আসুন আসুন এসো, বসো এখানে, বসো বসো বসুন। দেখি হাতটা। পালস তো খুব কম, বারবার বমি করে করে সাংঘাতিক ডিহাইড্রেশন হয়ে গেছে। নুন চিনি জল খাচ্ছেন তো? এ তো ইনজেকশন দিতে হবে। এই না মানে না না না, ইনজেকশন আমি নিতে পারবো না। ইনজেকশন আমার বড্ড ভয় করে। ইনজেকশনটা আমি নয় প্লিজ। এ তো দিতেই হবে সন্তানের সুরক্ষার জন্য, কিচ্ছু করার নেই।
আর এখন ছুঁচ দেখে ভয় পাচ্ছেন? এরপর তো ছুরি কাছে সব আছে। না না না, ইনজেকশন আমি ইনজেকশনে প্রচন্ড ভয়। ইনজেকশনে না, শরীর খারাপ। দিদি ছেড়ে দেন, আমি বসন্ত। হ্যাঁ প্লিজ প্লিজ তুমি বসো, বসো এখানে, বসো এখানে, বসো এখানে, বসো তুমি বসো, ভয় পেও না, ভয় পেও না, ভয় পেও না, আমরা সবাই আছি, ভয় পেও না। একটু জোরে নিঃশ্বাস নাও। তিতির এত সহজে সুমনের নাম নিচ্ছে মানে একটা কোনো সাংঘাতিক কুটবুদ্ধি পাকাচ্ছে। কিন্তু কি সেটা কি আমি কিছুতেই ধরতে পারছি না। মা বলছি, তুলি কিন্তু খুবই অসুস্থ, ও নিজের যত্ন নেয় না একদম। সিস্টার একটু ওকে অবজারভেশনে রাখুক। এই তো কয়েকটা মাসের ব্যাপার, বলো। 8 মাস, তারপর সুইজারল্যান্ড। এই গাড়লটাকে নিয়ে কি করব আমি? সুইজারল্যান্ড? আমার বরের সঙ্গে উনি বরফে ছোট ছোট জামা পরে যারা সা ঝুমলুমে তুঝে চুমলুমে নাচবে, আর আমি ছেড়ে দেব। সুইজারল্যান্ডে যাওয়ার আগে তুলি দিদির আমি ব্যান্ড বাজিয়ে ছাড়বো। সিস্টার আপনি প্লিজ ওকে নিয়ে যান। সোম, তুমি প্লিজ একটু নার্সকে বলে দাও না, উনি যেন যখন তখন হুটহাট করে ইনজেকশনটা না ফুটিয়ে দেয়। প্লিজ বলো না একটু। তুলি, তোমার শরীরের ভালোর জন্য যেটা করা উচিত সিস্টার সেটাই করবেন। আপনি প্লিজ ওকে নিয়ে উপরে যান। চলুন আপনাকে নিয়ে উপরে যাই। যান যান যান। কেন, উনি তো তুলি দিদির বিয়ের দিন তুলি দিদি শুধুমাত্র নারী দেখে বলে দিলেন উনি প্রেগনেন্ট। আবার বললেন 1 মাসের প্রেগনেন্ট। এক্স্যাক্ট। যাই হোক, সেদিন যদি আমরা সবাই মিলে ওনার কথা বিশ্বাস করতে পারি, আজকে যখন উনি বলছেন তুলি দিদি প্রেগনেন্ট নয়, তাহলে আজকে আমরা কেন বিশ্বাস করছি না? এক্স্যাক্টলি, তিতিরের কথা তো যুক্তি আছে। কি কথা একেবারে বড় বৌমা। সব একেবারে আমায় পেঁচিয়ে ধরেছে অক্টোপাসের মতো। আমার কাছে একটা জিনিস কিছুতেই পরিষ্কার হচ্ছে না। তিতির সুমনের আসল চেহারা জেনে গেছে, কিন্তু সুমনকে তো নিয়ে এলো সোম। তাহলে তিতির কি সবকিছু সোমকে বলে দিয়েছে? আমার নামটাও বলেছে নাকি? আমার শরীর খারাপ করছে এবার টেনশনে। কি হচ্ছে শাশুমা? নাটকের শুরুতে যদি গ্লাস পড়ে ভেঙে যায় নাটকের মঞ্চের উপরে, তাহলে তো পুরো ড্রামাটিক বিল্ড আপটাই মাটি হয়ে যাবে কাজ সরাতে সরাতে, তাই না? কি বলতে চাইছো কি তুমি তিতির? আমি বলতে চাইছি আপনি যে কখন দর্শক থেকে অভিনেতা হয়ে যাবেন ধরতেই পারবেন। তাহলে নাটকের প্রথম অঙ্কে আমরা দেখতে পেলাম সুমন বাবু বলছেন তুলি দিদি প্রেগনেন্ট নয়। আমাদের আজকের দর্শক মণ্ডলীর সামনে এরপরে আমরা পড়ার কিচ্ছু নয়, আমি প্রেগনেন্ট প্রেগনেন্ট প্রেগনেন্ট।
হয়েছিলাম। কিন্তু শোন, যে মুহূর্তে আমি জানতে পারি যে তোমার সন্তান আমার পেটে আছে, আমি তোমার সন্তানের মা হতে চলেছি, সেই মুহূর্তে আমি বিয়েটা কি করে করতাম বলো তো? হ্যাঁ, আমি সেই সময় মনে মনে ঠিক করেছিলাম যে তুমি যদি ছোট্ট সোমকে মেনে না নাও তাহলে আমি ওকে একাই বড় করব, আমি সিঙ্গেল মাদার হয়ে থাকবো। চুপ চুপ, একটা বাজে কথা না। ভাই, ওকে কেউ সিরিয়ালের ডায়লগ লেখার কাজ দেয়। সোম, কোনটা বাজে কথা? আমি কোনটা বাজে কথা বলছি বলো? বলো না সোম, বলো আমি কোনটা বাজে কথা বলছি? আমার অন্যটা কি, আমার সবটা কি? তুই যেটা করছিস সেটা অন্যায় নয়, সেটা পাপ। এইবার নাটকের তৃতীয় অঙ্ক, ঘর শত্রু বিভীষণ। কারণ তুলি দিদির কাছে তো দাদা ভাই এখন অবভিয়াসলি ঘর শত্রু বিভীষণ। শুরু হবে আমাদের নাটকের তৃতীয় অঙ্ক এবং এই অঙ্কে প্রকাশ পাবে আসল সত্য। বাধ্য হয়েই আমাকে ওর প্রেগন্যান্সি টেস্ট করাতে হয় ব্লাড স্যাম্পল দিয়ে। হ্যাঁ এক্স্যাক্টলি, আর সেই প্রেগন্যান্সি রিপোর্ট তো তুলির কাছে আছে, প্রেগন্যান্সি পজিটিভ রিপোর্ট, তাই না? তুলি, তোমার কাছে তো রিপোর্টটা আছে, যাও শিগগিরই নিয়ে এসো। কোনো প্রয়োজন নেই মা, রিপোর্টটা ফেক। আমরা রিপোর্টটা লুকিয়ে আনতে গেছিলাম ছদ্মবেশে। আমি আর তিতির ছদ্মবেশ ধারণ করে হসপিটালে গেছিলাম এবং এই তুই রিপোর্টটা কোথায়? রিপোর্টটা কোথায়? ওকে, হেই তিতির, তিতির রিপোর্টটা কোথায়? তুহিন যে রিপোর্টটার কথা বলছে, রিপোর্টটা কোথায় বলো? সোমরাজ, আমার নাম বলে দেবে তিতির? ওই রিপোর্টটার ছবি আমার ফোনে ছিল। যেই ফোনটা অ্যাক্সিডেন্টে চুরমার হয়ে যায়। রিপোর্টটা, আর তারপর আমরা পুলিশ নিয়ে আবার ল্যাব অফিসে যাই, কিন্তু ততক্ষণে তুলির প্রেগন্যান্সি রিপোর্টটা পজিটিভ ছিল। তার মানে কেউ বদলে দিয়েছিল রিপোর্টটা। কি হচ্ছে নাকি? কি হচ্ছে নাকি? এতবার রিপোর্ট বদল, মানে আবার রিপোর্ট পাল্টে গেছে। কি তুই কি বলছো নাকি তোমরা? আমি ঠিক বলছি কাকা, আমি পুলিশের কাছে কিছু প্রমাণ দিতে পারিনি। আচ্ছা
বুঝতে পেরেছি, তিতিরের কথায় তুমি আমার সাথে মেন্টাল গেম খেলছো, তাই তো? তুমি আমাকে মেন্টালি টর্চার করছো। সোম, এটা করো না please। একেবারেই এটা করছি না আমি। শেফালি দি যখন তোমাকে ইনজেকশন পুশ করতে গেছিল এবং ইনজেকশন পুশ করার নাম করে তোমার শরীর থেকে কিছুটা রক্ত নিয়ে নেয় আমার কথা মতো। এরকম করলে হয় নাকি? একটা ইনজেকশন তো দিতেই হবে। এবং সেটা নিয়েই আমি ল্যাবে পাঠাই টেস্ট করার জন্য। জলদি পাঠিয়ে দিন ল্যাবে। এটা দিয়েই হবে কিস্তিমাত। এই হচ্ছে সেই রিপোর্ট। তুলির প্রেগন্যান্সি হরমোন নেগেটিভ, তার মানে তুলি প্রেগনেন্ট নয়। কিন্তু আমার খারাপ লাগছে একটাই জায়গায়, যে নিজের সততাটা না প্রমাণ করতে হলো। এত কাঠখড় পুড়িয়ে এরা যে কেন এগুলো করে আমি জানি না, আমি সত্যি জানি না কেন করে। আমাকে সব থেকে বেশি যে সাহায্য করেছে সেটা কে? তিতির। তিতির, আমি তোমার কাছে ঋণী। সারা জীবন আমি তোমার কাছে ঋণী থাকবো। আসলে কি বলতো, এতদিন আমার চরিত্রে এভাবে দাগ দেয়নি কখনো কেউ, এই প্রথম। কিন্তু তুমি যেভাবে আমার পাশে থেকে পুরো লড়াইটা লড়লে, আর তোমরা জানো এই যে ওর কপালে কাটা দাগটা দেখছো, সবে তো একটা ইনিংস শেষ হলো, এখন থেকে জেতা হারা ডিসাইড করছেন কি করে? অবশ্য আপনাকে কয়েকটা জিনিস বলার আছে, সেটা হচ্ছে আপনার থেকে আমি অনেক কিছু শিখেছি। শত্রুর মাথার ভেতর গিয়ে সে কি ভাবছে বোঝা, কনসিকুয়েন্সেস বুঝে কাজ করা, নিজের শত্রুর বিরুদ্ধে প্রমাণ জোগাড় করে সেই প্রমাণের হেফাজত করা, বুদ্ধি দিয়ে সবটা বুঝে নেওয়া।
এসব কিছু আমি আপনার থেকেই শিখেছি, আমার গুরু মায়ের থেকে। তাই ছাত্রী হিসেবে এই টিচার্স ডের দিনে আমি আমার গুরুমাকে একটা উপহার দিতে চাই। এই নিন। কি এটা? খুলে দেখুন, ধরুন। How dare you? অনেক তো পাপ করলেন শাশুমা, এবার একটু চপে টপে মন দিন, তাতে যদি আপনার একটু চিত্তশুদ্ধি হয়। আপনার যা ট্র্যাক রেকর্ড, তাতে আমার মনে হয় না আপনার নরকেও ঠাঁই হবে। আমি আজকে চাইলেই পারতাম আপনার মুখোশটা টেনে ছিঁড়ে খুলে দিতে, কিন্তু আপনাকে আরেকটা সুযোগ দিলাম। এই সুযোগটা কাজে লাগান, শুধরে যান, না হলে এরপর আপনার আর আফসোসের শেষ থাকবে না। আফসোস মাই ফুট। আমার নাম মালিনী ব্যানার্জি, বুঝেছ? আমার পেছনে লাগতে গেলে না, হাত দিয়ে মোটকে ভেঙে ফেলে দেব। কাছে সে তোমার, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই, যদি সত্যি জানতে চাও তোমাকে চাই, তোমাকে চাই, যদি মিথ্যে মানতে চাও তোমাকেই চাই। আমি নিজে যখন নিজেকে সন্দেহ করেছি, তখন তুমি আমার প্রতি বিশ্বাস হারাওনি। কাউকে এত বিশ্বাস ভরসা করতে গেলে তো সাহস লাগে দিদির। মনের গভীরে ঘুমের শরীরে তোমাকে নিয়ে ডুবে যাব আমার কাছে, কারণে রাজে নিজেকে আমি খুঁজেই নেব, যদি সত্যি জানতে চাও। আমাকে সেই সাহসটা তো আপনিই জুগিয়েছেন সোমরাজবাবু। আমি সত্যি জানতাম, বিশ্বাস করুন, আপনি আমার উপর রাগ করে তুলি দিদির সাথে কতটুকু খেতে পারেন শুধু, ব্যাস, আর কিচ্ছু না। তাই আপনার প্রতি আমার বিশ্বাস একটুও টলেনি। রিপোর্ট পজিটিভ দেখার পরেও না। তাহলে আগে থেকেই কেন বন্ধু হয়ে আমার পাশে দাঁড়ালে না? আমি কিন্তু জানতাম দিদির সেই আগের বন্ধুই আছে। কারণ আমি চেয়েছিলাম আপনার নিজের লড়াইটা আপনি নিজে লড়ুন। আপনি তো জানতেন আপনি নির্দোষ, আপনি নিজে প্রমাণ করুন যে আপনি নির্দোষ। আমি তো বন্ধুর মতো কাজই করেছি, করিনি? বন্ধু হিসেবে একটা কথা বলবো দিদি? বলুন। এই গোটা ঘটনায় একটা বিষয় আমার একদম ভালো লাগেনি। কি? তুমি তোমার ওই বস মিতা ব্যানার্জিকে আমাদের ফ্যামিলি সম্বন্ধে সবকিছু কেন বলেছো? মানে আমাদের ফ্যামিলি সবার নাম,
কে ব্যাঙ্গালোরে গেছে, কে কলকাতায় আছে, এই সব কিছু কেন বলেছো? মানে উনি তো আমাদের ফ্যামিলির কেউ নন। উনি তো এই পরিবারের লক্ষ্মী, যাকে তার আসন থেকে ঠেলে ফেলে ওই মালিনী ব্যানার্জি জোর করে সিংহাসন দখল করে বসে আছে। আপনি যেদিন সত্যিটা জানতে পারবেন সেদিন আপনার এই কথার জন্যই আপনার নিজেরই বড্ড কষ্ট হবে সোমরাজবাবু। শোনো, তোমার এজেন্ট তো আমাদের ব্যাঙ্গালোর আসা যাওয়ার টিকিট করেছে, ওকে বলো আমাদের ফেরার টিকিটটা একটু এগিয়ে আনতে, আমি কালকে ফিরতে চাই। আমার মুখ্যম চাল চালার আগেই সুজয় এসে গেলে যে প্রবলেম। কি বলছো গো তুমি? এত দূর গেলে ডাক্তার দেখানোর জন্য তাড়াহুড়ো করে ফিরে আসবে? না না, আমি হার্ট স্পেশালিস্ট ডক্টর রেড্ডির সঙ্গে 5 দিন পরে তোমার অ্যাপয়েন্টমেন্ট ফিক্স করেছি গো। কার্ডিওলজিস্ট কেন? আমার তো হার্টের কোনো ইস্যু নেই। শোনো না, এরকম করো না প্লিজ। তোমার একটা হার্টের মাইনর প্রবলেম তো হয়েছিল, বলো। ডক্টর রেড্ডিকে দিয়ে এক্সামিন করে নিলে আমি নিশ্চিন্ত হয়ে যাব। একবার ডক্টর রেড্ডিকে দেখিয়ে এসো। ডক্টর রেড্ডির অ্যাপয়েন্টমেন্ট সহজে কেউ পায় না। আর 5 দিনের ব্যাপার। 5 দিনের পরে টিকিট আমি করিয়ে দিচ্ছি, কেমন? আরে এসবে কোনো দরকার ছিল না, যত সব। ওটা পারফিউম নয় সোমরাজবাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। আমি কি হুট করে এই কথাটা বলে ফেলে ভুল করলাম, নাকি এটা ভুল নয়? এমনি করেই হয়তো দুজনকে দুজনের দিকে এগিয়ে দিলাম আমি। বাবা, 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 তোমার দরজাটা খোলা, এতক্ষণ ধরে ডাক। বাবা, 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 বাবা কোথায় গেল? ওটা পারফিউম নয় সোমরাজবাবু, ওটাকে বলে মায়ের গায়ের গন্ধ। সবার মায়ের গায়ে থাকে, আমার মায়ের গায়ে, আপনার মায়ের। এত সকালে জয় ভিডিও কল করছে কেন? হ্যাঁ বল। দাদা ভাই সর্বনাশ হয়ে গেছে, বাবাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। মিতা ম্যামেরও ফোন বেজে যাচ্ছে, কিছু যে জিজ্ঞেস করবো তার উপায় নেই। ನೀವು ಕರೆ ಮಾಡಿದ ಸಂಖ್ಯೆಗೆ ಪ್ರಸ್ತುತ ಉತ್ತರಿಸಲು ಸಾಧ್ಯವಾಗುತ್ತಿಲ್ಲ, ದಯವಿಟ್ಟು ನಂತರ ಮತ್ತೆ ಪ್ರಯತ್ನಿಸಿ। কি হলো? বাবার ফোনেও কন্নড় ভাষায় কি সব বললো, মিতা ম্যামের ফোনেও এইরকমই বললো না? ম্যাম, আপনি কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমি একটু বাইরে যাচ্ছি 2 দিনের জন্য। আজকে রাতেই ফ্লাইট। ও, তার মানে ম্যাম বাবার সঙ্গে দেখা করতে ব্যাঙ্গালোর গেলেন কালকে, আর বাবার ম্যাম একসঙ্গে বেরিয়েছে। কি করব বলুন তো, সুজয়কে পাওয়া যাচ্ছে না, আমি কি করি? কেন কান্নাকাটি করছো এরকম ভাবে? কি হয়েছে? আমি কিচ্ছু হয়নি, আমি দেখছি তো, আমরা দেখছি তো, একদম চিন্তা করো না। তোমাদের জল মিষ্টি না দিয়ে আমি খাইও না। আজ আমার ছেলেটা কোথায় চলে গেল, সে নিখোঁজ হয়ে গেল।
এই বয়সে এসে এত বড় দুঃখ কেন আমাকে দিচ্ছ? 23 বছর আগে জন্মাষ্টমী আগের রাতে দেবী ঘর ছেড়ে চলে গিয়েছিল। দাদা কোথাও যায়নি, দাদা হারিয়ে যায়নি, ও হারিয়ে যেতে পারে না। শোনো না, দেখো সোম আছে, তিতির আছে, তুমি দেখবে ওরা ঠিক দাদাকে খুঁজে নিয়ে আসবে। দাদা হারায়নি। জানিস তো সুদীপ্তা, এই জন্মাষ্টমীর দিন আসলে আমার বুকের ভেতরটা কেমন কাঁপে, দগ দগ করে। আমিও বলে দিচ্ছি গোপাল, আমার বড় খোকা যদি না আসে তাহলে তোমাকে আমি পুজো দেব না, কিছুতেই না। তোমার পুজো আমি করবো না। তুমি কিছু জানাওনি কেন বলো তো? আমাকে তো অ্যাটলিস্ট বলতে পারতে। মেসেজের রিপ্লাই করছো না, টেনশন হয় না? ঠিক আছে, তুমি সাবধানে থাকো। তোমরা একটা কথা দাও আমাকে, আমি দিকে সব সামনে নেব। যখনই তোমাকে ফোন করব ফোনটা ধরতে হবে, আর মেসেজ করলে মেসেজের রিপ্লাই করতে হবে, কেমন? হ্যাঁ রে বাবা, ধরবো, সব জানাবো। প্লিজ মা একটু ম্যানেজ কর। হ্যাঁ হ্যাঁ, রাখছি আমি। হ্যাঁ হ্যালো বাবা। হ্যাঁ বল। বলছি হ্যাপি হ্যাপি কি? ইয়ে মানেটা কি? মানে এখন আমার কথা বলার সময় নেই, তুমি সময় কাটাও, আমাকে বাড়ির সবাইকে সামলাতে হবে। রাখছি আমি, টাটা। কি সব হ্যাপি ইয়ে বললো তিতির? সুজয়, আমরা মনে হয় আমাদের লিমিটটা ক্রস করে গেছি। এই শেষ, আমি কালই কলকাতা ফিরে যাব। ডাকাতি? সাহস মাই ফুট। আর ডাকাতি তো তুমি করছো। রেগুলার আমার বাড়িতে আসছো, আমার মায়ের মাথায় হাত বোলাচ্ছ, আর আমার মায়ের গুড বুকে নাম তুলে কি ভাবছো বলো তো? ব্যবসাটা হাতিয়ে নেবে? হ্যাঁ, চোর তো তুমি। ভিখিরি বাপের চোর মেয়ে। না, এটা এখন থাক, নতুনটা পরে পড়বো। তুমি আলমারিতে তুলে রাখো না। ওই শাড়িগুলো আমার, ওতে হাত দেওয়া দুঃসাহস আমার হয় কি করে? শুধু দেবী 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 দেবী। তার মানে দেবীকে সাংঘাতিক মিস করছে সুজয়, সাংঘাতিক মিস করছে। কি করে আটকাবো আমি সুজয়কে? কি করে আটকাবো? এই বয়সে দেবীকে নিয়ে এত আধিক্যতা, কি করে আটকাবো আমি? না, আমায় কিছু একটা করতে হবে। যে করে হোক সুজয়কে আটকাতে হবে। আমাকে কিছু একটা করতে হবে যাতে দেবী আবার সুজয় জীবনে কিছুতেই ফিরে না আসে, কিছুতেই না। হঠাৎ এতদিন পর আমার খোঁজে এসেছে আমার এক সময় সব থেকে প্রিয় বন্ধু, বোনের স্বামীকে হাতিয়ে অনেক অনেক সম্পত্তির মালিক হয়ে প্রিয় বন্ধুকে একেবারে ভুলেই গেলি বস? জাস্ট শাট আপ। যেটা আমার প্রাপ্য ছিল সেটা আমি হাতিয়ে নিয়েছি।
তোর যদি যোগ্যতা থাকতো না তাহলে এরকম ফ্লপ হিরোইন হয়ে ঘরের মধ্যে হতাশ হয়ে বসে থাকতিস না। জ্ঞান দিতে এসেছিস না, টাকা দিতে এসেছি, টাকা। তার বিনিময়ে তোকে আমার জন্য একটা ছোট্ট কাজ করে দিতে হবে।